গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 30 সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, শারদীয়া দুর্গোৎসবে যখন মানুষ আনন্দে মুখরিত, ঠিক তখন ট্রেনে কাটা পড়ে এক যুবতীর মর্মান্তিক মৃত্যুতে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করেছে নিলামবাজারে। ঘটনাটি ঘটে নিলামবাজার কাউদিগির পাড়ের মধ্যবর্তী স্থানে সোমবার বিকেল আনুমানিক 5টা নাগাদ। জানা গেছে, এদিন বিকেল আনুমানিক 5টা নাগাদ নিলামবাজার আউটসিগনালের অনতিদূরে আগরতলা শিলচর ট্রেনে অজ্ঞাত পরিচয় যুবতীকে সজোরে ধাক্কা মেরে ট্রেনটি চলে যায়। স্থানীয়রা ঘটনাটি দেখে ততক্ষণে যুবতী মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিলামবাজার হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক তদন্তে মহিলাকে মৃত বলে ঘোষণা দেন। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ও রেলওয়ে পুলিশকে। হতভাগ্য মহিলার নাম ঠিকানা সহ কোনো পরিচয় পাওয়া যায়নি। মহিলার বয়স আনুমানিক 20 বছর হবে বলে অনেকের ধারণা। তবে রেলওয়ে পুলিশ ইতিমধ্যে মৃতদেহটি সমঝে নিয়েছে বলে জানা গেছে। খবরটি হলো, ভারত ভুটান যোগাযোগ এবং বাণিজ্য শক্তিশালী করতে দুটি নতুন সীমান্ত অতিক্রমকারী রেল প্রকল্পের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এর মধ্যে একটি হচ্ছে 69 কিলোমিটার দীর্ঘ কুকড়াঝাড় গেলেফু রেল লাইন। এটা অসম এবং ভুটানকে সংযুক্ত করবে। আরেকটা 20 কিলোমিটার দীর্ঘ বানারহাট শামসে রেল লাইন। এটা পশ্চিমবঙ্গ এবং ভুটানকে সংযুক্ত করবে। প্রকল্পে ব্যয় করা হয়েছে 4033 কোটি টাকা। এই প্রকল্পগুলি সংশ্লিষ্ট অঞ্চলে বাণিজ্য, পর্যটন এবং মানুষে মানুষে সম্পর্কে ব্যাপক পরিবর্তন আনবে। পরবর্তী খবরটি হলো, বিহার হোক বাংলা, তামিলনাড়ু কিংবা তেলেঙ্গানা, শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে গোটা দেশে শুরু হতে চলা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে এসআইআর ভোটার তালিকায় নাম তোলা বা বহাল রাখা যাবে না। নির্বাচন কমিশনের শীর্ষ সূত্রে একথা জানা গিয়েছে। বিহারে এসআইআর করার ক্ষেত্রে যে নির্দিষ্ট 11টি নথির কথা কমিশন উল্লেখ করেছে, সেগুলি গোটা দেশের ক্ষেত্রেও থাকবে। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ আধার কার্ডকে 12তম নথি হিসাবে গ্রহণ করতে হবে, কিন্তু আদালতের সেই নির্দেশ সত্ত্বেও ইউনিমারিশন ফর্মের সঙ্গে সেরফ আধার কার্ড জমা দিলে ভোটার তালিকায় নাম তোলা বা বহাল রাখা হবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে তাদের যুক্তি, আইনে বলা আছে আধার নাগরিকত্বের কোনো প্রমাণ নয়, এটি একটি পরিচয় মাত্র। ভারতে ভোটার হতে গেলে নাগরিক হওয়া আবশ্যিক, তাই আধার পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে মাত্র। নাগরিক কিনা তা প্রমাণে জন্ম তারিখ এবং জন্মস্থান স্পষ্ট করছে এমন নথি আধার কার্ডের সঙ্গে দিতে হবে। ফলে আদালতে কমিশন নিজের অবস্থানে অনড় থেকেই গোটা দেশে এসআইআর শুরু করতে চলেছে। আগামী 7 এবং 8 অক্টোবর সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে ফের বিরোধীরা সরব হবেন। পরবর্তী খবরটি হলো, জুবিন গার্গের 13 দিনের শেষকৃত্য 1 অক্টোবর যোরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 13 দিনের আদ্যশ্রাদ্ধের প্রস্তুতি নিয়ে প্রধান কমিটি কর্মসূচি ঘোষণা করেছে। 13 দিনের এই মাঙ্গলিক অনুষ্ঠানটি যোরহাটের জনগণ এবং রাজ্য সরকার আয়োজন করবে। এই কর্মসূচি সম্পর্কে যোরহাটের আবর্তন ভবনের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রধান কমিটি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী বিমল বরা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা, যোরহাটের জেলা প্রশাসক জয় নিবাসী, পুলিশ সুপার শ্বেতাঙ্গ মিশ্র, বিভিন্ন অরাজনৈতিক দলের প্রতিনিধি, যোরহাটের বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক, ব্যবসায়ী এবং আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠান পরিচালনার জন্য 48 সদস্যের একটি প্রধান পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জয় নিবাসী। প্রধান পরিচালনা কমিটির এক কর্মকর্তা বলেন, আমাদের প্রিয় শিল্পীর মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হবে সর্বধর্ম প্রার্থনা সভার মাধ্যমে। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অনুরাগীরা জুবিন গার্গের ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন। সকাল 9টা থেকে 10টা 30 পর্যন্ত
2000 ভক্ত বৈষ্ণব নাম প্রসঙ্গ পরিবেশন করবেন। 13 দিনের এই মাঙ্গলিক অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সংখ্যা কম থাকবে। অনুষ্ঠানে যোগদানকারীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। পরবর্তী খবরটি হল, হাইলাকান্দিতে নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ কৃষ্ণেন্দু পালের। হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দি জেলায় নির্বিঘ্নে চলতি শারদ উৎসব সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসনকে। তিনি সোমবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক প্রশাসনিক সভায় এই নির্দেশ দেন। জেলায় মূর্তি বিসর্জন করার স্থানগুলির ঘাট সুন্দর করে সাজাতে তিনি নির্দেশ দেন। দেবী মূর্তি বিসর্জনের জন্য নিয়ে যেতে ব্যবহৃত রাস্তাগুলিতে এখন পর্যন্ত কোনো গর্ত থাকলে তা অবিলম্বে সরাতে পূর্ত বিভাগকে তিনি নির্দেশ দেন। শহরের যানজট এড়াতে একমুখী ঘোষিত রাস্তাগুলিতে যাতে কেউ উল্টো দিক থেকে প্রবেশ করতে না পারে তা কঠোরভাবে বলবৎ করতে পুলিশকে তিনি নির্দেশ দেন। শহরে দেবীমূর্তি বিসর্জনের কাজটি পুরসভা সম্পন্ন করতে দায়িত্ব দেন তিনি। সভায় জেলা কমিশনার অভিষেক জৈন, সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা সহ পুরপতি মানব চক্রবর্তী, বিজেপি নেতা স্বপন ভট্টাচার্য, মুনস্বর্ণকার কল্যাণ গোস্বামী এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিক অংশ নেন। পরবর্তী খবরটি হল, বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে খুনের হুমকি দেওয়া হলো সরাসরি টেলিভিশন বিতর্কে। কেরল বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেবের এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। রাহুল গান্ধীর নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ওই বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। চিঠিতে বেণুগোপাল লিখেছেন, রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে মেটানো উচিত, কিন্তু বিজেপি নেতারা এখন সরাসরি টিভি বিতর্কে হত্যার হুমকি দিচ্ছেন। রাহুল গান্ধীর আরএসএস বিজেপি মতাদর্শের বিরুদ্ধে দৃঢ় অবস্থান তাদের অস্বস্তিতে ফেলেছেন। তার মতে এই মন্তব্য কোনো আবেগের বশে উচ্চারিত নয়, বরং ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ভয় দেখানোর চেষ্টা। তিনি আরও বলেন, অতীতে রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে অভিযুক্তের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। গান্ধী পরিবারের উপর হামলার ইতিহাস তুলে ধরে কংগ্রেসের দাবি, এবার কড়া পদক্ষেপ না নিলে তা অপরাধ প্রবণতাকে বৈধতা দেওয়ার শামিল হবে। রাহুল গান্ধী কোটি কোটি ভারতবাসীর প্রতিনিধি, তাকে হুমকি দেওয়া মানে গণতন্ত্রের উপর আঘাত। পরবর্তী খবরটি হল, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। জানা গিয়েছে নাসিকে মৃত্যু হয়েছে 4 জনের। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে 11,800 জনকে উদ্ধার করা হয়েছে। আগামী 48 ঘন্টায় মুম্বাই, থানে, পালঘর, রায়গড়, নাসিকঘাট এবং পুনেঘাট এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। রেড অ্যালার্ট জারি করেছে মৌসুম বিভাগ। পরবর্তী খবরটি হল, পারিবারিক কলহকে কেন্দ্র করে দেওরের ধারালো অস্ত্রের উপর্যুপরি কূপে গুরুতর আহত হয়েছেন বৌদি। এই জঘন্যতম ঘটনাটি সংঘটিত হয়েছে দলাই থানা এলাকার পানিবরা গ্রাম পঞ্চায়েতের কাটিগোড়া গ্রামে। ঘটনার পর দেওর নিজেও আত্মহত্যার চেষ্টা করে আহত হয়েছেন। পুলিশ সূত্রে ও স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, রবিবার বিকেল 4টা নাগাদ ঘটনাটি ঘটে। কাটিগোড়া গ্রামের 2 সহোদর হলেন গোপাল পাল ও গোবিন্দ পাল। গোপাল কাজের সূত্রে কেরালায় থাকেন। 51বর্তী পরিবারে প্রায়শই দেওর গোবিন্দ পাল এবং বৌদি প্রতিমা রানী পালের মধ্যে পারিবারিক কলহ বাধত। রবিবার সেই পারিবারিক কলহ ভয়ঙ্কর রূপ নেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দেওর গোবিন্দ পাল ধারালো দা দিয়ে বৌদি প্রতিমা রানী পালকে বেশ কয়েকটি কূপ বসিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় প্রতিমা রানী মাটিতে লুটিয়ে পড়েন। এরপরই গোবিন্দ পাল নিজেকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে নিজের গলায় সেই ধারালো অস্ত্রটি চালিয়ে দেয়। ঘটনা প্রত্যক্ষ করে আশপাশের মানুষজন দ্রুত এগিয়ে আসে গোবিন্দকে নিরস্ত্র করেন।
স্থানীয়দের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে দোলাই থানায় যোগাযোগ করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাব ইন্সপেক্টর জুনুরঞ্জন দেউরি ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আব্দুল হক লস্কর দলবদল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় মানুষজন গুরুতর আহত প্রতিমা রানীকে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা প্রতিমা রানী পালকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় প্রতিমা রানীর চিকিৎসা চলছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত গোবিন্দ পালকে আটক করে থানায় নিয়ে আসে এবং ঘটনার সঙ্গে জড়িত অস্ত্রটিও বাজেয়াপ্ত করে।